এখন ইমিগ্রেশন অফিসে ঢুকবো এবং ওখানে কি কি ফর্মালিটিস আছে, কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে কথা বলছি যাতে এই শান্তিটা বিঘ্নিত না হয়। ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড, এইখানে অবশ্যই আসবেন। উপরে দুখানা রুম আছে আর এটা কিন্তু কমন ব্যালকনি। দারুণ, মানে ফার্স্ট লুকেই ইমপ্রেসড। শুরু হচ্ছে আমাদের ডুয়ার্স ও কালিম্পং সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে নিউ মাল জাংশন পৌঁছানো, তারপর 7 পয়েন্ট ঘুরে গরুমারা নেস্টে চেকিংয়ের সেই সুন্দর বৃষ্টিস্নাত অভিজ্ঞতা। আর যারা এখনও ওই এপিসোডটা দেখে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ এই এপিসোডটা দেখে নিন। আপনাদের সুবিধার্থে আমি লিংক ডেসক্রিপশানে ও উপরের আই বাটনে দিয়ে রাখলাম। আর আজকের পর্বে থাকছে এক অন্যরকম উত্তেজনা। একদিকে যেরকম আমরা অনুভব করব চিলাপাতার গা ছমছমে রোমাঞ্চ, ঠিক অন্যদিকে থাকছে জীবনে দ্বিতীয়বারের জন্য বিদেশের মাটিতে পা রাখার এক অনবদ্য জার্নি। আর হ্যাঁ, এর সাথেই আপনাদের দেব চিলাপাতায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজে পাওয়া দারুণ একটি প্রিমিয়াম হোমস্টের খোঁজ। শেয়ার করব সেই হোমস্টের সমস্ত ডিটেলস আর থাকা খাওয়ার খুঁটিনাটি খরচপাতিও। তো চলুন সিট বেল্ট বেঁধে নিন আর শুরু করা যাক আজকের এই রুদ্ধশ্বাস সফর। আমাদের গাড়ি চলে এসছে। এখন গরুমারা নেস্টকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব নতুন একটা দেশে। সব কিছু ডিটেলসে শেয়ার করছি, চলুন আগে যাওয়া যাক। দেখুন চা বাগানের শ্রমিকরাও কতটা কষ্ট করে, এই বৃষ্টির মধ্যেও তারা কাজ বন্ধ করেনি। গ্রামের প্রকৃতির সাথে এই বৃষ্টির মেলবন্ধনটা দারুণভাবে উপভোগ করছিলাম জানেন। গাড়ির কাজ ঝাপসা হলো, চোখটা কিন্তু একবারও ঝাপসা হয়নি। এখন আমরা এগিয়ে চলেছি NH-31 ধরে। এই জাস্ট জলঢাকা নদীটা পার করলাম, এখন যাচ্ছি ফুনশিলিং। তো ফার্স্টে জয়গাঁও যাব, জয়গাঁও থেকে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে তারপরে আমরা যাব ফুনশিলিং। তো যেহেতু আমাদের ডে ট্রিপ, সেহেতু যেই সব ফর্মালিটিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কীরকম কী খরচা এবং কি কি লাগছে, কি কি ডকুমেন্ট লাগছে, সেগুলো সব বলবো। আচ্ছা, এবার গরুমারা ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মূর্তি নদীর তীরে অবস্থিত এই জঙ্গল তার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর জন্য কিন্তু বিখ্যাত। এখানকার প্রধান আকর্ষণ হলো একশৃঙ্গ গন্ডার, এছাড়া কপাল ভালো থাকলে হাতি, বাইসন, মায়াবী হরিণ, বুনো শুয়োর, এমনকি চিতাবাঘেরও দেখা মিলতে পারে। গরুমারায় জিপ সাফারি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া সীমিত আকারে হাতির সাফারিরও সুযোগ রয়েছে, যা মূলত ঝুপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে পরিচালিত হয়। এখানে দিনে মোট 4টে শিফটে সাফারি পরিচালিত হয়, তবে সিজন অনুযায়ী কিন্তু সময় কিছুটা পরিবর্তন হতে পারে। ওই ধরে রাখুন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু সাফারির ব্যবস্থা রয়েছে। গরুমারা বা লাটাগুড়ি সার্কিটের এই জিপ সাফারির জন্য বর্তমানে অফলাইন কাউন্টার থেকে সাফারি পারমিট সংগ্রহ করতে হয়, আর টিকিট কাটার জন্য অরিজিনাল আইডি প্রুফ বা তার একটি ফটোকপি কাউন্টারে কিন্তু জমা দেওয়া বাধ্যতামূলক। শিফট শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে পারমিট দেওয়া হয়। আর এখানকার এক একটি জিপে সর্বাধিক 6 জন পর্যটক বসতে পারেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু প্রতি বৃহস্পতিবার জঙ্গল সাফারির জন্য বন্ধ থাকে। আর বর্ষাকালীন ছুটি হিসেবে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল সাফারি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এখন আমরা যাচ্ছি মাদারিহাটের পাশ দিয়ে এবং সামনেই জলদাপাড়ার যে এন্ট্রান্সটা, যেখান থেকে সাফারি হয় আর কি, সেটা পড়বে। আসলে দেখাচ্ছি আপনাদের।
রাস্তা যত এগোচ্ছে ততই আমাদের এক্সাইটমেন্টের পারদও চড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভারতের সীমান্তে পৌঁছে যাব। তারপর সীমান্ত ক্রস করলেই একটা অন্য দেশে পাড়ি। জয়গাঁও যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম, পাশে একটা ছোট্ট চা বাগান। কি অপূর্ব লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে, আর বৃষ্টির পরে রাস্তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। আর সামনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। চলে এলাম জয়গাঁওতে, এখন ইমিগ্রেশন অফিসে ঢুকবো। এখন যাচ্ছি ইমিগ্রেশন অফিসে। ভুটান গেট থেকে একটু এগিয়ে এসেই একটা গলি পড়বে, ওই গলি দিয়ে ভিতরে ঢুকে যেতে হবে। দেখাচ্ছি জায়গাটা। তো মেন অফিসটা যেখানে ইমিগ্রেশন হবে সেটা কিন্তু সামনে। চলে এলাম ভুটানে। এখন আমরা আছি ফোনসিলিংয়ে। ইমিগ্রেশন প্রসেস ডান। ইমিগ্রেশনে সেরকম কিছুই লাগলো না, তার কারণ হচ্ছে আমরা যেহেতু ডে ট্রিপ করবো, তাই জন্য যখন ঢুকলাম তখন ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হয়েছে, আর বেরোবার সময় ভোটার কার্ডটা দেখলো। আর সেরকম কোনো চার্জেস লাগলো না, একদম ফ্রি। এখন আমরা এখানে কিছু সাইট সিন আছে, কিছু রেস্ট্রিকশন আছে, মানে একটা সার্টেন জায়গা পর্যন্ত যেতে দেয়। তো 3-4টে সাইট সিন আছে, সেগুলো আমরা করব। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ। পূর্ব হিমালয়ের কোলে একটি ছোট্ট সুন্দর দেশ হলো ভুটান, যা দ্রুকইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত। যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ আর্থিক সম্পদের মাধ্যমে সাফল্য পরিমাপ করে, সেখানে ভুটান তার অগ্রগতি পরিমাপ করে অনেক বেশি অর্থবহ একটি বিষয়ের মাধ্যমে। মোট জাতীয় সুখ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ভুটানের মানুষের কাছে প্রকৃত বৃদ্ধি হলো অর্থনৈতিক উন্নয়নের সাথে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সুশাসন এবং মানসিক শান্তির ভারসাম্য বজায় রাখা। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও ভুটান বিশ্বের কাছে একটি আদর্শ। এটি বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ, যা 70%-এরও বেশি ভূখণ্ড সবুজ আদিম বনভূমিতে আচ্ছাদিত। শান্ত পাহাড়ি দৃশ্য থেকে শুরু করে ঐতিহাসিক মঠ, আধ্যাত্মিকতা ও প্রকৃতি এখানকার দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে মিশে রয়েছে। আজকে ভুটানের ফুলশিলিংয়ের আমাদের প্রথম গন্তব্য অপরূপ সুন্দর এবং শান্ত মনস্ট্রি, যার নাম পালডেন তাসি ছোলিং সুগলাখাং। একে পালডেন তাসি ছোলিং সেদ্রাও বলা হয়। সেদ্রা একটি তিব্বতী শব্দ, যার অর্থ হলো শিক্ষার জায়গা। অর্থাৎ এটি মূলত একটি বুদ্ধিস্ট কলেজ। পাহাড়ের কোলে অবস্থিত এই মনস্ট্রি থেকে ফুনশিলিং শহর আর তোর্সা নদীর চমৎকার ভিউ পাওয়া যায়। এই পবিত্র স্থানটি 2014 সালের 28শে অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। এর উদ্বোধন করেছিলেন হিজ হোলিনেস 70তম জে খেনপো
টুলকু জিগমে চোয়েন্দ্রা। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমরা মোটামুটি কাক ভেজা হয়ে মনেস্ট্রিতে ঢুকলাম। মনেস্ট্রিটা কিন্তু অনেকটা বড় এবং খুব সুন্দর। ভেতরে কেউ নেই, ফাঁকা, এবং আলাদাই একটা শান্তি আছে এই মনেস্ট্রিটায়। আস্তে আস্তে কথা বলছি যাতে এই শান্তিটা বিঘ্নিত না হয়। কবে ধস নেমেছিল? এই কিছুদিন আগে, মোটামুটি তোমার জুনের 5 তারিখে। 5 তারিখে? মানে তারপরেই রাস্তাটা খারাপ হয়েছে না? রাস্তাটা খারাপ হয়ে গেছে। এখন এলাম খারপাঞ্জি গুম্ফায়। এন্ট্রি ফি নিল 30 টাকা করে পার হেড। ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। এই মনেস্ট্রি চত্বরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা এখন ম্যাগি অর্ডার করলাম আর তার সাথে ভেজ মোমো। তো দেখা যাক, আসুক, দেখি কীরকম টেস্ট ভুটানের মোমো আর ম্যাগি। তারপরে মনেস্ট্রিটা দেখে আমরা ফিরে যাব চিলাপাতা। কেমন লাগছে তোমার ভুটান? এমনি তো খুবই ভালো লাগছে। যদি বৃষ্টিটা না হতো তাহলে আরেকটু বেশি এনজয় করতে পারতাম। কিন্তু বৃষ্টির মধ্যে যে এই যে জিনিসগুলো দেখছি, এইটা একরকম দৃশ্য, আবার বৃষ্টি না থাকলে যেরকম ড্রাই ওয়েদারে একরকম দৃশ্য। বাট ঠিক আছে, এনজয় করছি মোট কথা। ফোনশিলিংয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য একটি অত্যন্ত সুন্দর এবং শান্তিময় স্থান, খারবান্দা মনেস্ট্রি, যা বর্তমানে রিনচেন্ডিং গুম্ফা নামেও পরিচিত। 1967 সালে ভুটানের রাজমাতা আশি ফুনশো চোডেন এই অপূর্ব সুন্দর মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বৌদ্ধ ধর্ম, স্থাপত্য, সংস্কৃতির এক অনন্য নিদর্শন। পাহাড়ের কোলে প্রায় 400 মিটার উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এখান থেকে পুরো ফোনশিলিং শহর আর পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সমতল ভূমির যে অপরূপ দৃশ্য চোখে পড়ে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনাস্ট্রির চারপাশে সুসজ্জিত বাগান এবং সারিবদ্ধ প্রার্থনা চক্র এই স্থানের পবিত্রতা আরো বাড়িয়ে দেয়। এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড, এইখানে অবশ্যই আসবেন। চারিদিকের যা পরিবেশ, আর দূর থেকে জয়গাঁও শহরটা প্রায় মোটামুটি পুরোটাই দেখা যায়। অসাধারণ। আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে অনেকটাই ভালো লাগতো, বাট এখন বৃষ্টি হচ্ছে, তার মাঝখানেও খুব সুন্দর লাগছে। খালি চোখে তো বোঝা যাচ্ছে অনেকটাই, কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না। আমরা এখন বেরিয়ে যাব ভুটান থেকে। এই জাস্ট ইমিগ্রেশন অফিস যাচ্ছি। আর যেই সব জায়গাগুলো দেখলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই, কিন্তু আজকে একটা জায়গায় যাওয়া হলো না, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার রাস্তায় ধস নেমেছে, তাই জন্য ওখানে যাওয়া হলো না। তো আমাদের যে সারথি তাপসদার কাছে কিছু ফুটেজ আছে, আমি ট্রাই করব তাপসদার থেকে ওই ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর। রাপসদার থেকে নেওয়া হ্যাঙ্গিং ব্রিজের একটা ফুটেজ আপনাদের জন্য। যাচ্ছি ইমিগ্রেশন অফিসের দিকে। যেইটুকু সময় কাটালাম দারুণ কাটালাম, অনেক কিছু শিখলাম আজকে। এইটুকু একটা দেশ যেখানে সবাই আইন মেনে চলে। আর এখানে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা হচ্ছে এখানে যে জেব্রা ক্রসিং করা রয়েছে, সেইখানে যদি আপনি গিয়ে দাঁড়ান তাহলে কিন্তু যেই গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা পার হয়ে যাবেন, তারপরে আবার গাড়ি চলা স্টার্ট হবে। আর সবাই কিন্তু মানছে সেই জিনিসটা।
এটা নয় যে একজন একজনকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, ওভারটেক করছে, এটা কিন্তু নয়, সেটা কিন্তু মানছে। এটা দারুণ ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস জানিয়ে দিই, আপনারা কিন্তু 24 ঘন্টা ফোন সেলিংয়ে থাকতে পারেন। তার জন্য আপনাদেরকে কোনো এসডিএফ দিতে হবে না, কোনো গাইড কস্ট লাগবে না, আপনার 24 ঘন্টা মতো থাকতে পারেন। কিন্তু সেটা ওভার হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এসডিএফ বা গাইড চার্জ, যেইগুলো আমার মানে এই ভুটানের রুলস আছে, সেগুলোকে মেনে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে, এইখানে কিন্তু ইন্ডিয়ান রুপিস চলে আর কি। আপনারা কিন্তু এখানে ইন্ডিয়ান রুপিস খরচা করে আপনারা এখানে কোনো জিনিসপত্র যদি কেনেন বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তাহলে ইন্ডিয়ান মানিতে আপনারা করতে পারেন। চলে এলাম জয়গাঁও, এখন গন্তব্য চিলাপাতা। আমরা এখন চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের আজকের আস্তানা আহি হোমস্টে। কিছুক্ষণ আগে কড়া রোদ উঠেছিল, তারপরে আবার আকাশটা মেঘে ঢেকে গেছে। মানে এরকম রোদ বৃষ্টির খেলা চলছে আমাদের সাথে। তো দেখা যাক আমরা গিয়ে রোদ পাই না বৃষ্টি পাই। সারাদিন এই বৃষ্টি ভেজা জার্নি করার পরেও এক ফোঁটা ক্লান্তি অনুভব হচ্ছে না। তার কারণ জানেন? তার কারণ হলো এই চিলাপাতা জঙ্গল। চারিদিকে সবুজ আর সবুজ, মনে এক আলাদাই শান্তি দিচ্ছে। তাই এই যাত্রাপথটা শেয়ার না করে পারলাম না। তবে ভাগ্যের চাকা ঘুরলে এই পথেই আপনার দেখা হয়ে যেতে পারে বুনো হাতির পালের সাথে। চোখে পড়তে পারে একশৃঙ্গ গন্ডার, বাইসন কিংবা গাছের ডালে লুকিয়ে থাকা মায়াবী চিতাবাঘ। আচ্ছা, এর মাঝখানে চিলাপাতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। চিলাপাতার অবস্থান কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা টাইগার রিজার্ভের ঠিক মাঝখানে, আর জেলা আলিপুরদুয়ার। এখানেও কিন্তু জিপ সাফারির ব্যবস্থা আছে, কিন্তু সেই 6 জন পর্যটকই বসতে পারে একটা জিপে। আর এখানে মূলত দুবার সাফারি হয়, সকালবেলা সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, আর ইভিনিং সাফারি হচ্ছে বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই সাফারির জন্য আপনারা অফলাইন বা অনলাইন দুটোতেই টিকিট কাটতে পারেন। অফলাইনে কাটতে হলে আপনারা সাধারণত কোদালবস্তি বিট অফিস বা নির্দিষ্ট রেঞ্জ অফিস থেকে সরাসরি টিকিট কেটে নিতে পারেন। আর অনলাইনে টিকিট কাটলে WBFDCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করতে পারেন। এই এসে পৌঁছালাম আহিস জঙ্গল স্টেতে। রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, দেখাচ্ছি। তার আগে ফর্মালিটিগুলো ফিল আপ করে নিই। ওইটা হলো রিসেপশন এরিয়া, আর ফার্স্ট ফ্লোরে আমাদের রুম অ্যালট করা হয়েছে। উপরে 2খানা রুম আছে, আর এটা কিন্তু কমন ব্যালকনি। দারুণ, মানে ফার্স্ট লুকেই ইমপ্রেসড। রুমে ঢুকেই ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। এটারই দরকার ছিল। ফার্স্টে দেখাই, এটা হচ্ছে একটা উডেন ক্যাবিনেটের মতো করা আছে, টিভি রয়েছে, আর কাভার্ড এরিয়া এটা। আর এদিকে রয়েছে বেড, সাইড টেবিল, সামনে সেন্টার টেবিলের মতো আছে চা খাওয়ার জন্য।
আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কি সুন্দর, আলাদা করে স্নান করার জায়গা রয়েছে, গিজার রয়েছে, আলাদা করে স্নান করার আলাদা স্পেস রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে। এইবার দেখাবো যেটা, সেটা হচ্ছে ব্যালকনি এরিয়া। একবার ভিউটা দেখুন। প্রথম দেখাতেই আহিস জঙ্গল স্টে আমাদের মন জিতে নিয়েছে। অসাধারণ লোকেশনে একটা জঙ্গল স্টে, একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা হোমস্টে বা জঙ্গল স্টে, যেটাই বলুন না কেন। আর দূরে জঙ্গল, আর এখানে কিন্তু সাইটিং হয়। মেঘ করেছে বর্ষার সময়, এইবারে সাইটিং হবে কিনা জানি না, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিল, মানে তাপসদা বললো যে এইখানে নাকি হাতিও চলে আসে। দেখি, এখন আমাদের লাঞ্চ দিয়ে যাবে। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, 4:30 বাজে। লাঞ্চও কিন্তু আমাদের এই প্যাকেজে ইনক্লুডেড। তো প্যাকেজের সমস্ত ডিটেলস আমি জানাচ্ছি। আগে একটু ফ্রেশ হয়ে নিই, লাঞ্চ করে নিই, আর লাঞ্চে কী কী দিল সেটা ফার্স্টে আপনাদের দেখাই। ওই দূরে বানিয়া নদী আর পুরোটা জঙ্গল, একেবারে ডেন ফরেস্ট। আচ্ছা, লাঞ্চটা কিন্তু আমাদের রুমেই সার্ভ করেছে। তো চলুন দেখে নিই লাঞ্চে কী কী আছে। ভাত আছে, রুই মাছ, আলু ভাজা, স্যালাড, ডাল দিয়েছে, চাটনি আর পাঁপড়। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে এসেছিলাম বাইরে। আর সন্ধ্যের আহি জঙ্গল স্টে কতটা মায়াবী লাগে তার একটা ছোট্ট গ্লিমস আপনাদের জন্য। এই হলো আমাদের বিকেলে স্ন্যাক্স, চা, তার সাথে ভেজ পকোড়া। এখন ঘড়িতে 9:50, আমাদেরকে ডিনার দিয়ে গেল। ডিনারে কি কি আছে চলুন দেখে নিই। ডিনারে ছিল রুটি, চিকেন, স্যালাড আর রসগোল্লা। সুপ্রভাত। একটা বৃষ্টিস্নাত সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই চিলাপাতা থেকে। ঘড়িতে এখন সকাল 6টা। বেরিয়েছি পায়ে হেঁটে, একটু ঘুরে দেখি চারপাশটা। জঙ্গলের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ, ঠিকই ধরেছেন আপনারা। যেই শান্তির খোঁজ করছেন সেটা হয়তো এখানেই বিরাজমান। খুব ভালো লাগছে। শুধু প্রবলেম একটাই, সেটা হচ্ছে বৃষ্টি। কালকে রাতেও কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু ধরেছে, বাট আকাশ কিন্তু মেঘলা। আজকে আমরা লাভা বেরিয়ে যাব, জানি না পথে অনেকগুলো সাইট সিন করতে করতে আমরা লাভা ঢুকবো, কিন্তু বৃষ্টি এরকম হলে। আপনারা কি শুনলেন? আমি কিন্তু ময়ূরের ডাক শুনলাম। ময়ূর কিন্তু আমার মনে হয় আমাদের ওপর অভিমান করেছে, কালকের থেকে ডেকে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত আমাদেরকে দেখা দেয়নি। এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে দিই আপনাদেরকে।
এই রিসর্ট নিয়ে। কালকে আমরা যে রিসর্টে উঠেছি চিলাপাতায় এসে, সেটা হলো আহিস জঙ্গল স্টে। কালকে রুম ট্যুরটা আপনাদেরকে করিয়েছি, আর তার সাথে কি কি অ্যামিনিটিস আছে সেইগুলোও সব শেয়ার করেছি। এখন বলবো ট্যারিফ নিয়ে। এনাদের টোটাল 4টে রুম আছে, ওপরে 2টো আর নিচে 2টো। প্রত্যেকটা রুমের ট্যারিফ কিন্তু সেম, মানে পার পারসন 1,500 টাকা করে। আপনারা যদি একটা রুমে 2জন থাকেন তাহলে পার হেড 1,500 টাকা করে পড়বে লজিং আর ফুডিং নিয়ে। মানে আপনাদের 4 বেলার খাবার, মানে যেদিনকে আপনারা আসবেন সেদিনকে দুপুরবেলার লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, আর রাতের ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট, এই সব কিছু নিয়ে আর থাকা নিয়ে আপনাদের পড়বে 1,500 টাকা পার পারসন। ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো, মানে কোনো কিছু দরকার পড়লে আমরা যখন ফোন করছি তখন সঙ্গে সঙ্গে চলে আসছেন, এবং খাবারটা রুমেই সার্ভ করেছে। আমরা বলছিলাম যে না না আমরা বাইরে খাবো, বলছি না না আপনারা রুমে বসে খান, কোনো অসুবিধা নেই। তো ওনাদের ব্যবহার যেরকম ভালো, সেরকম খাবারের টেস্ট অতুলনীয়। তো আমি যদি আবার কোনো দিনও চিলাপাতায় আসি তাহলে আমি চেষ্টা করব এই রিসর্টেই থাকার। এবার ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ছিল পরোটা, পাউরুটি, ডিমের অমলেট আর সয়াবিনের তরকারি। ব্রেকফাস্ট সেরে এই চিলাপাতাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব লাভার উদ্দেশ্যে। সেটা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। বাট এই পর্বটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। একটু আবদার করেই বলছি, যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ট্রাভেলার গুহু ব্লগের পাশে থেকে আমাদেরকে মোটিভেট করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে।